Welcome to Chartage. I am Propdex Trader and your mentor Orko. तो आज উইকেন্ড অ্যানালিসিস ইন্ডেক্স স্টকস এবং বিভিন্ন সেক্টর কমোডিটি ক্রিপ্টো গ্লোবাল মার্কেট এই সম্পর্কে দেখব যে লাস্ট পুরো সপ্তাহে মানে নভেম্বরের থার্ড উইকে কীভাবে মার্কেট মুভ করেছে এবং নেক্সট উইক মুভ করলে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে পারে। তো শুরু করার আগে বলে দিই, এটা কোনোভাবেই বাই সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করার জন্য ক্লাসটা বানানো হচ্ছে। আপনারা ট্রেডিং ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সেবি রেজিস্টার্ড যারা রিসার্চ অ্যানালিস্ট তাদের অ্যাডভাইস নেবেন এবং রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে ট্রেড করবেন এবং কোনোভাবেই যেন কোনো টিপসের মাধ্যমে ট্রেড করবে না। দিস ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো শুরু করি নিফটি উইকলি চার্ট থেকে। আজকে আমরা শুরু করি উইকলি চার্টে। আমরা কি দেখতে পাচ্ছি? উইকলি চার্টে আমরা দেখছি যে একটা ডবল টপ বানিয়েছে এই সপ্তাহে। মানে প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল 26,277, তার অলমোস্ট সেখানে গিয়ে আজকে এই সপ্তাহে হাই করেছে 246। তো এখানে তিন রকমের সিনারিও মার্কেটে হতে পারে। এক, পজিটিভ সিনারিও, মার্কেট এখান থেকে 277 ব্রেক করে ওপরের দিকে উঠে যেতে পারে। দ্বিতীয়ত, এখানে একটা সাইডওয়েজ একটা রেঞ্জ আরও ক্রিয়েট করতে পারে 2-3-4 সপ্তাহের মধ্যে। তারপরে বুল বা বেয়ারের যেরকম প্রেশার থাকবে সেই দিকে মার্কেট যেতে পারে। আর এখান থেকে একটা পুল ব্যাক দেখতে পারি অ্যাটলিস্ট এই 10 উইকলি মুভিং অ্যাভারেজ পর্যন্ত। ঠিক আছে, এই তিন ধরনের সিনারিও আমরা দেখছি। তো প্রথম সিনারিওতে ব্রেকআউট করার জন্য এই 26,277-এর যে লেভেল, ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে ব্রিজ করা খুব প্রয়োজন। সেটা আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কিন্তু ব্রিজ করতে পারেনি। ঠিক আছে, এবং ফ্রাইডেতে মোটামুটি 0.5% ডাউন, সেটা আমরা ডেইলি ক্যান্ডেলস্টিক আলোচনায় করব। এবার সাইডওয়েজ যদি ভিউ থাকে বা সাইডওয়েজ যদি মার্কেট থাকে, তাহলে মোটামুটি নিফটি এই 25,800 থেকে 26,200, এই 400 পয়েন্টের যে রেঞ্জ, এখানে একটা রেঞ্জ প্লে হতে পারে। সেটা 1-2 সপ্তাহ এই রেঞ্জের মধ্যে একটা প্লে করতে পারে। ঠিক আছে, এবং যদি নিচের দিকে আসে তাহলে এই 25,850 যদি ব্রিজ করে তাহলে নিচের দিকে 25,500 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি একটা উইকলি ভিউ আমরা দেখতে পাচ্ছি। তিন ধরনের সিনারিওতে তিন ধরনের ভিউ। এবার ডেইলিতে আজকে বা এই ফ্রাইডেতে আমরা দেখছি যে ব্রেকআউট জোন থেকে একটা রিজেকশান এসেছিল থার্সডেতে এবং সেটা কিন্তু কন্টিনিউ করছে ফ্রাইডেতে। মানে মার্কেট উপরের দিকে যাওয়ার থেকে মার্কেট এখানে একটা কনসলিডেট করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তো প্রিভিয়াস যে হাই ছিল 26,100, তার নিচে এসে আজকে ক্লোজ করেছে 26,070-এ এবং তার নিচে সাপোর্ট লেভেল, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে 25,950, যেখানে 10 মুভিং অ্যাভারেজ প্লেস আছে। তার নিচে 25,820, যেখানে 20 মুভিং অ্যাভারেজ প্লেস আছে। এই দুটো হয়ে যাবে এখন ইম্পর্টেন্ট সাপোর্ট। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় হবে? 26,200 থেকে 26,300। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ওই 26,277 থেকে 300, এটাই হবে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এর ওপরে যদি মার্কেট যায় তাহলে 26,600 একটা প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু মার্কেটে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর কাজ করেছে ফ্রাইডেতে, যেটা হলো ইন্ডিয়া ভিক্স 12% কিন্তু ওপরে গেছে। ইন্ডিয়া ভিক্স এতদিন পর্যন্ত আমরা কি আলোচনা করছিলাম যে 12-র কাছাকাছি আছে, 12-র নিচে আছে, চাপ নেই, একটা স্টেবল মার্কেটের একটা ইন্ডিকেট করেছে। কিন্তু ইন্ডিয়া ভিক্স আজকে
12% ওপরে গেছে এবং ক্লোজ করেছে কোথায় 13.63। এটা যদি ধীরে ধীরে যেত, স্লাইডলি 2 সপ্তাহ 3 সপ্তাহ টাইম নিয়ে যেত, এখানে কোনো প্রবলেম থাকতো না। কিন্তু একদিনে যেই 12% মুভ, এটা কিন্তু একটা আপকামিং ভলেটালিটির একটা ইন্ডিকেশন কিন্তু ইন্ডিয়া ভিক্স দিচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে ভলেটালিটি বাড়তে পারে। ভলেটালিটিটা আরেকটা জায়গা থেকে বেড়েছে, সেটা হলো ইউএসডি আইএনআর থেকে। ইউএসডি আইএনআর রেকর্ড ফল করেছে, বা আমরা যেহেতু রিভার্স চার্ট দেখি, তো একদম অল টাইম হাই ব্রেক করে তার ওপরে গিয়ে ট্রেড করছে, অলমোস্ট 1% আপ। তখন আমরা আলোচনা করব যখন ফরেক্সটা ডিসকাস করব। আমাদের সবথেকে বড় যে সেটব্যাকটা আমরা ফ্রাইডেতে দেখেছি, সেটা হলো ব্রডার মার্কেটে একটা বড় সেটব্যাক দেখেছি। জেনারেলি নিফটিতে আমরা সেরকম কোনো সেটব্যাক দেখিনি যেটা ব্রডার মার্কেটে হয়েছে। ব্রডার মার্কেটে 1.1% ডাউন, মিড ক্যাপ 150। মিড ক্যাপ 150-র মধ্যে এই নিফটি 100-এর পরে যে 150টি স্টক আছে সেগুলি মিড ক্যাপ 150-র মধ্যে আসে। সেখানে কিন্তু আমরা একটা ব্রডার ফল দেখতে পাচ্ছি। এই যে এখানেও সেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি একটা ডবল টপ ক্রিয়েট করে নিচের দিকে আসার চেষ্টা করছে। যদি নিচের দিকে আসে তাহলে প্রথম সাপোর্ট হবে 22,50 এবং তারপর 21,900। এই দুটো কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। রেজিস্ট্যান্স অল টাইম হাই রেজিস্ট্যান্স থাকবে, সেটা যদি ব্রিচ করে তবেই সেটা উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা একটা স্ট্রং বেয়ারিশ সাইন দেখতে পাচ্ছি। ডেইলিতেও তাই, অলমোস্ট একটা সাপোর্টের কাছে চলেই এসছে। 10 এবং 20 ডেমাকে একই দিনে ব্রিচ করে তার নিচে এসে ট্রেড করছে এবং ক্লোজও করেছে 10-20 ডেমার নিচে। দিস ইজ নট এ ভেরি গুড সাইন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এতদিন যে মিড ক্যাপ হোল্ড করেছিল, মিড ক্যাপেও কিন্তু ফ্রাইডে হোল্ড করতে পারেনি, একটা ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ দুটোই কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসছে বারবার, মাল্টিপল টাইম, মানে আগস্টে দুবার এবং সেপ্টেম্বর অক্টোবরে একবার, তারপর এই 1 নভেম্বরের প্রথম দিকে কমপক্ষে 4 বার এই 200 ডেমাতে সাপোর্ট নিয়ে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ উপরের দিকে উঠেছে। ঠিক আছে, কিন্তু 5th টাইমের জন্য আমরা দেখছি কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচে এসে ক্লোজ করেছে। আগেও যতবার সাপোর্ট নিয়েছে একদিন কিংবা 2 দিনের জন্য এই 200 ডেমার নিচে ক্লোজ করেছিল। এবার সেটা আমাদের নেক্সট উইকটা খুব ভাইটাল হয়ে যাবে এখানে, যে নেক্সট উইক যদি 200-এর নিচেই ক্লোজ করে তাহলে কিন্তু একটা বড় জোন খুলে যাবে। যেমন এখানে প্রিভিয়াস সাপোর্ট আছে অলমোস্ট আরও 1.5% নিচে, এবার সেই জোনটা খুলে যাবে এবং 1.5% নিচের যে লেভেল সেটাকে যদি ব্রিজ করে বা সাপোর্ট যদি প্রিভিয়াস সাপোর্ট ব্রিজ করে তাহলে কিন্তু আমরা আরও অনেক নিচের লেভেল দেখতে পাবো। এবার সেটা কিন্তু টাফ হয়ে যাবে। মাইক্রো ক্যাপও তাই, ঠিক যেটা বললাম, মাইক্রো ক্যাপ 200 ডেমার নিচে এসে ক্লোজ করেছে। দিস ইজ নট এ ভেরি গুড সাইন ফর বুলস। যারা বেয়ার, যারা শর্ট করে চলছে বা যারা শর্ট করতে জানে তাদের জন্যে কিন্তু একটা পজিটিভনেস বা এসছে মেনলি মিড ক্যাপ কিন্তু এমন একটা জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, সেখানে কিন্তু আপনারা শর্ট ট্রেড খুঁজে বার করতে পারেন। ঠিক আছে, যারা নিফটি 50-তে যারা শর্ট করে তারাও যদি নিফটি এই উইকের লো যদি ব্রেক করে সেখানে কিন্তু আপনারা শর্ট প্ল্যান করতেই পারেন। এই উইকের লো হলো 25,850। 25,850-এর নিচে যদি নিফটি এসে ক্লোজ করে ডেইলি বেসিসে কিংবা আওয়ারলি বেসিসে, সেখানে কিন্তু আমরা শর্ট প্ল্যান করতে পারি অনেক টেকনিক্যাল বেসিস। ওকে, এবার আমরা যেহেতু দেখলাম মার্কেট ব্রেথ ওভারঅল ব্রডার মার্কেট উইক আছে, তো মার্কেট ব্রেথ অ্যাজ ইট ইজ উইকই থাকবে, এখানেও কোনো স্ট্রেংথ থাকার
কথাই না, আমরা সেটা দেখতেই পাচ্ছি। 4.5 আর 20 আর সমস্ত চেঞ্জেই একটা স্ট্রং বেয়ারিশ সিগন্যাল। এবং সবথেকে হেডেক বা চাপের জিনিস সেটা হলো এই 52 উইক হাইলো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে তো আমাদের দেখতে হবে এই 52 উইক হাইলো এবং 10, 20, 50 এবং 200 এই চারটে মুভিং অ্যাভারেজের ওপরে কত পার্সেন্ট স্টক আছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট আমার হিসাবে। আমি এই 4.5 আর 20 আর এগুলোকে অতটাও ফলো করি না, যে যতটা এই 52 উইক হাইলো এবং মুভিং অ্যাভারেজের ওপর নিচে কতটা স্টক আছে সেটা দেখি। তো 52 উইক হাইলোতে দেখছি একটা স্ট্রং বেয়ারিশ সিগন্যাল। এইগুলো টিপিক্যালি ওভারসোল্ডের সিগন্যাল হয় যখন 52 উইক হাই একদম 1-এর নিচে নেমে আসে, কিংবা 52 উইক লো অলমোস্ট 5-এর কাছাকাছি পৌঁছে যায়, ঠিক আছে। কিন্তু সেটা আমাদের দেখতে হবে যে মানডে মার্কেট কীরকম বিহেভ করে। 10, 20, 50, 200 এগুলোও কিন্তু যে জায়গায় প্লেস আছে এটা কিন্তু একটা ওভারসোল্ড সিগন্যাল দিচ্ছে, মানে নিয়ার টার্মে একটা ওভারসোল্ড হয়ে গেছে সেরকম একটা সিগন্যাল দিচ্ছে। এবার এর নিচে খুব রেয়ারলি যায়, মানে 10 ডেমার 20%-এর নিচে, মানে 10 ডেমার নিচে স্টক 20%, মোর দ্যান 20%-এর ওপরেই জেনারেলি থাকে। এবার 20%-এর নিচে যখন দেখি যে 10 ডেমা ওপর চলে গেছে, এগুলোর মানে কি? এগুলোর মানে হলো 10+ মানে 10 মুভিং অ্যাভারেজের ওপরে কতগুলো স্টক আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 25% মাত্র স্টক আছে পুরো ওভারঅল মার্কেটে, যেগুলো 10 মুভিং অ্যাভারেজের ওপরে আছে। এবার এটা অলমোস্ট একটা ওভারসোল্ড সিগন্যাল, সেটা আমাদের ট্র্যাকে রাখতে হবে, ঠিক আছে। ট্র্যাকে রাখার এখানে কিছু নেই, এখানে আমাদের দেখতে হবে যে মার্কেট কোনোভাবে বাউন্স ব্যাক করে কিনা। যারা লং সাইড ট্রেডার, যারা শর্ট সাইড ট্রেডার, তাদের মিড ক্যাপে একটা ফলো আপ রাখতে হবে যে মিড ক্যাপ কীভাবে অ্যাক্ট করছে। অ্যাজ ইট ইজ ব্যাঙ্ক নিফটিতেও আমরা ওপর থেকে একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু শর্ট না, এগুলোকে যতক্ষণ না কোনো ইন্ডেক্স 10, 20 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করছে আমরা কোনোভাবেই বলবো না যে শর্ট বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে। শর্ট বিল্ড আপ হওয়ার জন্য ছোট টাইম ফ্রেমে হলেও কিন্তু লোয়ার হাই আমাদের দেখাতে হবে। লোয়ার হাই দেখানো মানে কি 10, 20 মিনিমাম 10, 20 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করা, ঠিক আছে। কিংবা আগের যে লো ছিল, প্রিভিয়াস যে হায়ার লো ছিল সেটার নিচে ক্লোজ করা, কিংবা প্রিভিয়াস ব্রেকআউট লেভেলের নিচে এসে ট্রেড করা, সেগুলো কিন্তু একটা উইক সিগন্যাল। এখানে ব্যাঙ্ক নিফটি আমরা একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি 0.8%। সেম অ্যাজ ফিন নিফটি যে ব্রেকআউট করে ওপরের দিকে উঠেছিল, সেই ব্রেকআউট কিন্তু সাকসেসফুল হয়নি। পরের দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউটটা নিচের দিকে নেমে চলে এসেছে, মানে এটা কি ফেক আউট দিয়েছে। যদি স্ট্রং মার্কেট হতো তাহলে হয়তো এটাকে ওপরের দিকেই যাওয়ার চেষ্টা করতো। এখনকার মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটের যে সিনারিও, তাতে কিন্তু কোনো ব্রেকআউট ততটা ভালো করে কাজ করছে না যতটা বাই সাপোর্ট ট্রেড কাজ করছে। মানে কি, নিচে সাপোর্টের কাছাকাছি আপনি লং করলেন এবং রেজিস্ট্যান্সের কাছে গেল, তখন আপনি সেল করে একবারের জন্য সাইডে চলে এলেন। বা যারা শর্ট প্লেয়ার, যারা শর্ট করতে পারে, সে ফিউচারের মাধ্যমে হোক, অপশানের মাধ্যমে হোক, সে যেভাবেই হোক, যারা সেই বিষয়গুলো জানে, তারা সেই সমস্ত জায়গায় একটা শর্ট প্ল্যানও করতে পারে। শর্ট মানে রেজিস্ট্যান্সের কাছে শর্ট মানে কি, সেটাও কিন্তু একটা বাই সাপোর্ট ট্রেডই হয়। সাপোর্টের কাছে বাই মানেও যেটা, রেজিস্ট্যান্সের কাছে সেল মানেও সেটা। বাই অন সাপোর্ট, সেল অন রেজিস্ট্যান্স, একদম টেকনিক্যাল অ্যানালিসিসের এটাই হলো ল্যাঙ্গুয়েজ, মানে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লে করে। আর একটা মার্কেটে জেনারেলি 3 ধরনের প্লেয়ার হয়। একটা হয় যারা টেকনিক্যাল অ্যানালিসিস করছে, বাই সাপোর্ট, সেল রেজিস্ট্যান্স, মানে কি একটা রিভার্সাল প্লেয়ার। আর একটা কি হয়, বাই ব্রেকআউট, মানে যারা ব্রেকআউট ট্রেড করে। আর একটা হলো রেঞ্জ প্লেয়ার, যারা নন ডাইরেকশনাল প্লে করে জেনারেলি, ঠিক আছে। বা নন ডাইরেকশনাল প্লে বা পুল ব্যাক ট্রেড, এইগুলো যারা করে থাকে। এরপর আমরা নিফটি অটো, একমাত্র
টোটাল আমাদের মার্কেটের যে যতগুলো সেক্টর আছে সেখানে আজকে অটো মোটামুটি ফ্ল্যাট ছিল। অটোতে আমরা তেমন কোনো নেগেটিভ সাইড দেখিনি, অনলি 0.6% নেগেটিভ, মানে এটা অটো মোটামুটি ফ্ল্যাট ওয়েতে দাঁড়িয়েছিল। কিন্তু অটোতেও যে ব্রেকআউটের অ্যাটেম্প্ট হয়েছিল সেটা কিন্তু ফেল হয়েছে। আজকের হাই হলো 27,720, আগের হাই ছিল কত 27,725, মানে সেই লেভেল কিন্তু ধরে রাখতে পারেনি নিফটি অটো। এবার সেটা আমাদের দেখতে হবে যে ব্রেকআউটটা দেয় কিনা। এবার মার্কেট যদি বুলিশ সাইডে যায়, তার সাথে যদি অটো ওপরের দিকে যায়, তখন সেটা একটা পজিটিভ সাইন হিসাবে দেখা হয়। কিন্তু যদি নিফটি অটো উপরের দিকে যাচ্ছে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে, এরকম প্র্যাকটিক্যালি খুব কম সময়ই দেখতে পাই, বা সেটা খুব কম সময়ের জন্যই হয়তো স্টেবল হতে পারে। মানে শর্টার টাইম ফ্রেমে হতে পারে, একদিন দুদিনের জন্য, কিন্তু মোটামুটি এক সপ্তাহ 2 সপ্তাহও কিন্তু সেই রকম আমরা দেখতে পারি না। নিফটি ফার্মাও একটা পুল ব্যাক নিচ্ছে। এবার সেটাও দেখতে হবে যে আমাদের যে ব্রেকআউট লেভেল ছিল সেখান থেকে আবার ঘোরে নাকি ব্রেকআউটের লেভেলের থেকে নিচে আসে, সেটা আমাদের ফলো আপে রাখতে হবে। ঠিক আছে, নিফটি মেটাল আজকে আমরা একটা বড় ফল দেখেছি। নিফটি মেটাল কিন্তু এতদিন হোল্ড করছিল, আগের যে অল টাইম হাই জোন সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে মোর দ্যান 2 উইক, 2 সপ্তাহের আশেপাশে কিন্তু এটাকে হোল্ড করেছে। কিন্তু আজকে নিফটি মেটালে একটা বড় ফল দেখেছি। বড় ফল মানে 2.5% ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন। ফল নিফটি মেটালের ফল দেখুন, নিফটি মেটাল কিন্তু অনেকাংশে বাইরের দেশের সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, আমাদের দেশের যতটা হয় তার থেকে বেশি ইম্পোর্ট হয় বা এক্সপোর্ট হয় মেটাল। এবার যখনই ইম্পোর্ট এক্সপোর্টের টার্মগুলো কোনো একটা সেক্টরের সঙ্গে অ্যাড থাকবে, তখন সেখানে ফরেক্স রেট বা ইউএসডি আইএনআর রেটের ওপরে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে। যেহেতু ইউএসডি আইএনআরের রেট 86.5 থেকে বেড়ে 89.5, মানে অলমোস্ট 1% বেড়েছে, সেহেতু মেটাল, তারপর যে ধরনের সেক্টরগুলো বাইরের দেশের সঙ্গে মানে ফরেক্সের সাথে কানেক্টেড, সেখানে একটা নেগেটিভ বা ফল আমরা দেখতে পাবো। সেটাই নিফটি মেটালে প্লে হয়েছে। ঠিক আছে, নিফটি মেটাল কিন্তু 2.5% নিচে এসছে। এটা সেক্টরিয়াস যে নেগেটিভিটি ছিল সেটা তো প্লে হয়েছেই, তার সাথে এই যে ফরেক্স ট্রেড সেটাও প্লে হয়েছে। অয়েল অ্যান্ড গ্যাসও কিন্তু আমরা পুরোটাই ইম্পোর্ট করি। ঠিক আছে, এখানে অয়েল অ্যান্ড গ্যাসেও এখনও পর্যন্ত স্ট্রং আছে। মানে কি, এটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর। মেটালে যেখানে ফরেক্সের মুভ আসার পর মেটাল যেখানে 2.5% পড়েছে, অয়েল অ্যান্ড গ্যাস যেটা আমাদের সম্পূর্ণ ইম্পোর্ট হয়, যেটার উপর ফরেক্সের প্রভাব সবথেকে বেশি থাকার কথা, সেটা কিন্তু অতটা পড়েনি, 0.5%ই পড়েছে। মার্কেটও 0.5% পড়েছে, এটাও কিন্তু 0.5% পড়েছে, এবং এটা সমস্ত মুভিং অ্যাভারেজকে কিন্তু হোল্ড করে আছে এখনও, কিন্তু 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করেনি। যেখানে অন্যান্য সমস্ত ইন্ডেক্স 10-20 মুভিং অ্যাভারেজকে ব্রিজ করার চেষ্টা করছে, নিচের দিকে আসার চেষ্টা করছে, সেখানে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস হোল্ড করছে। মানে কি, অয়েল অ্যান্ড গ্যাসের স্টকগুলোকে আমাদের ট্র্যাকে রাখতে হবে। লার্জ ক্যাপে এবং মিড ক্যাপে যদি বাউন্স আসে, তাহলে এই যে স্ট্রং সেক্টর সেখানে আমাদের বাউন্স আসার প্রবাবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, আজকে পুরো মেজর যতগুলো সেক্টর আছে তার মধ্যে একমাত্র গ্রিনে ছিল হলো নিফটি এফএমসিজি, কনজিউমার ডিউরেবিলিটি, এই ধরনের সেক্টরগুলোকে বলা হয় ডিফেন্সিভ সেক্টর মানে হলো মার্কেট যদি পজিটিভ দিকে যায় তাহলে এরা পজিটিভ দিকে যায়, এমন না যে তারা পজিটিভ দিকে যায় না, সেটা মার্কেটের সাথেও যেমন প্লে হয়। কিন্তু মার্কেট যখন কন্টিনিউয়াসলি ফল করে তখন এই ধরনের স্টকগুলো অতটা পড়ে না। কিন্তু এফএমসিজির ক্ষেত্রে কি হয়েছে, এফএমসিজি একটা সাইড ওয়েজ জোনে ছিল। গত যে 3-4 মাসে আমরা নিফটিতে, যদি আমরা এই সেপ্টেম্বর 30 থেকেই যদি আমরা র্যালিটা ধরি, মানে 24,500 থেকে যদি
এই 25,100 মানে এই যে 600 পয়েন্টের আপ মুভ, বা আমরা যদি এখান থেকে যদি দেখি তাহলে এই যে 6% আপ 6-7%-এর আপ মুভ যে নিফটি ইন্ডেক্স দেখিয়েছে, তার সাথে বিভিন্ন অন্যান্য সেক্টরগুলো 10-12-15-20%-এরও আপ মুভ দেখিয়েছে। এখানে কিন্তু জিরো মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, আমরা যদি সেপ্টেম্বর 30 দেখি, কোথায় সেপ্টেম্বর 30, দিস ইজ দ্য সেপ্টেম্বর 30। সেপ্টেম্বর 30-তে যেখানে ইন্ডেক্স দাঁড়িয়েছিল 25-30, সেখানেই কিন্তু ইন্ডেক্স দাঁড়িয়ে আছে। ইন্ডেক্সে এখানে কিন্তু জিরো মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, যেহেতু ইন্ডেক্স কোনোভাবে মুভ করেইনি, সেহেতু ইন্ডেক্সের এখানে কিন্তু ফলো করেনি। ঠিক আছে, কিন্তু তাই বলে এমন না যে আপনি কালকে গিয়ে মার্কেট পড়ছে বলে এফএমসিজি সেক্টর পড়ছে না তাই বলে এফএমসিজিকে আমরা বাই করে নেব, এটা কিন্তু কোনোভাবেই নয়। আমরা যারা মোমেন্টাম প্লেয়ার তারা যে সেক্টরে মোমেন্টাম আসবে সেই সেক্টরের জন্য ওয়েট করব। যখন এফএমসিজিতে মোমেন্টাম আসবে অবশ্যই এফএমসিজি বাই করব। যখন আইটিসি ডাবল হয়েছিল, যেমন 200-250 টাকার স্টক যখন 400 টাকা হয়েছে, তখন আইটিসিও আমরা প্লে করেছি, কারণ সেটা তখন মোমেন্টামে ছিল। কিন্তু এখন আমাদের কোনো এখানে মোমেন্টাম নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিফটি রিয়ালিটিতেও একটা বড় ফল দেখছি, প্রায় 2%-এর ফল দেখছি। নিফটি মেটালে যেহেতু ফল এসছে, নিফটি রিয়ালিটিও একটা প্রক্সি প্লেয়ার নিফটি, কারণ রিয়ালিটিতে মেটালের একটা ইম্প্যাক্ট গুরুত্বপূর্ণ। তার সাথে যে ইউএসডি আইএনআরের যে তেজি, সেটা একটা ফ্যাক্ট। সেই জন্য একটা নিফটি রিয়ালিটিতেও কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। কনজিউমার ডিউরেবিলিটি অলমোস্ট সাইডওয়েজ আছে, নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। সাইডওয়েজ নিয়ে আমাদের এখন তেমন কোনো ইম্প্যাক্ট নেই, এবং এটা কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে আজকে ট্রেড করছে। কিন্তু যদি মেজর সাপোর্ট যতক্ষণ না ব্রিজ করছে, এখানে তেমন কোনো নেগেটিভিটিও দেখবো না, এবং যতক্ষণ না মেজর রেজিস্ট্যান্স ব্রেক করছে ততদিন পর্যন্ত পজিটিভিটি দেখবো না। ক্যাপিটাল গুডসেও একটা আমরা বড় সেলিং দেখছি 1.8%-এর সেলিং ইন এ ডে। এবার এটা যদি কন্টিনিউ হয় তাহলে নিচের দিকের সাপোর্ট থাকবে 68,200। ঠিক আছে, এবং তার নিচে 200 ডেমা প্লেস আছে। আজকে নিফটি পিএসইউ ব্যাংকে 26শে সেপ্টেম্বরের পর 21শে নভেম্বর মানে 2 মাস পরে কিন্তু 10 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে। ঠিক আছে, এবং যদি এর তারপরের দিন অবশ্যই বাউন্স ব্যাক করেছিল 10 মুভিং অ্যাভারেজ থেকে। আর 9 সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি যে র্যালিটা শুরু হয়েছে পিএসইউ ব্যাংকে, আমরা দেখতে পাচ্ছি পিএসইউ ব্যাংক অলমোস্ট 23% ওপরে উঠেছে। ঠিক আছে, তো এখানে যদি প্রফিট বুকিং আছে, যারা পিএসইউ ব্যাংকের বিভিন্ন স্টকের মধ্যে মোমেন্টাম প্লে করছেন তারা অবশ্যই ট্র্যাকে রাখবে, কারণ যে কোনো একটা সেক্টর মোটামুটি 15-20% মুভ করার পর একবারের জন্য একটা পুল ব্যাক দেয় বা একটা সাইডওয়েজ রেঞ্জে চলে যায়। তারপরে হয়তো কিছুদিন পরে আবার যদি সেকেন্ড লেগ আসে তো আসতে পারে। ঠিক আছে, মার্কেট কোনোভাবেই ওয়ান সাইডেড 100% মুভ দেয় না। 100% মুভ দেওয়ার জন্য 3 থেকে 4টে লেগের প্রয়োজন হয়। ঠিক আছে, এক্সেপশনাল ইজ অ্যানাদার থিং। তো ওভারঅল আমরা ইন্ডেক্স এবং নিফটিতে আমরা কি দেখলাম, যে নিফটি মোটামুটি 0.5% ডাউন হয়েছে এবং একটা ডবল টপ প্যাটার্ন বানিয়েছে। এখান থেকে যদি নিচে আসে তো 25,500 পর্যন্ত একটা নিচের সাইডের মোটামুটি পরপর সাপোর্ট জোন আছে, মুভিং অ্যাভারেজ যেগুলো আছে সেগুলোকে দেখতে হবে, এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স হলো ওই 26,300, এইগুলোকে নজরে রাখতে হবে। এবং ব্রডার মার্কেটে আমরা একটা বড় সেলিং দেখেছি, তার সাথে বিভিন্ন সেক্টরে সেলিং দেখেছি, এবং মেটাল এবং রিয়ালিটি এই দুটো কিন্তু এই যে সেল হয়েছে গোটা মার্কেটে সেলিংটাকে লিড করেছে। ঠিক আছে, মিড ক্যাপও কিন্তু ফল হয়েছে, মিড ক্যাপে আমাদের ট্র্যাকে রাখতে হবে। যদি মিড ক্যাপ স্ট্রং হয় তাহলে কিন্তু মার্কেটে আবার একটা আপসাইড আসতে পারে, আর যদি উইক হয় তাহলে একটা ডাউন সাইড র্যালিও কিন্তু দেখতে পারি। যারা শর্ট ট্রেড করেন তারা কিন্তু নিফটি মিড ক্যাপ স্পেসে একটু ট্র্যাকে রাখতে পারেন, যেহেতু মিড ক্যাপ এতদিন স্ট্রং ছিল এবং ওপর থেকে একটা
সেলিংয়ের একটা সিগন্যাল দিয়েছে। দেখুন নিফটি মিড ক্যাপ অল টাইম হাইয়ের কাছে গিয়ে একটা হারামি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, উইকলি বেসিসে একটা হারামি প্যাটার্ন বানিয়েছে, ঠিক আছে। তো যদি তার নিচে এসে ট্রেড করে তাহলে কিন্তু এই 10 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে, কিন্তু এখানে দুটো বড় সাপোর্ট আছে, একটা হলো 22,060 আর একটা হলো 21,930। এবার যেহেতু আপনারা সেক্টরে ট্রেড করবেন না, এবার সেক্টর স্পেসিফিকের মধ্যে যে সমস্ত স্টকগুলো আছে সেখানে নজর রাখবেন যে কোথায় একটা উইকনেস আসছে, কোথায় উইক স্টক আরও উইক হচ্ছে, সেখানে যদি ট্র্যাক করেন। যদি কোথাও একটা স্ট্রং সোজা উপরের দিকে মার্কেট উঠে ভার্টিক্যালি যদি আপ মুভ পান, তারপর সেখানে যদি একটা বেয়ারিশ সাইন পান, তাহলে সেগুলো কিন্তু রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী ফেভারেবল হবে, ঠিক আছে। এবার আমরা গ্লোবাল মার্কেটটা একবার দেখে নিই। গ্লোবাল মার্কেটে 10 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে S&P 500 মে মাসের পর এই নভেম্বরে এসে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে মোটামুটি 6 মাস পরে কিন্তু 10 মুভিং অ্যাভারেজের নিচে এসে S&P 500 ক্লোজ করেছে। দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন। এখানে কিন্তু আমরা একটা পুল ব্যাক দেখতে পারি, কিন্তু একটা পজিটিভ নিউজ কি? পজিটিভ নিউজ হলো ডেইলিতে যদি আমরা যাই তাহলে দেখব প্রিভিয়াস যে একটা বড় ফল দেখেছিলাম সেখান থেকেই কিন্তু একটা সাপোর্ট নেওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 6,560 বা 6,550-এর আশেপাশে। এবার এখানে যদি সাপোর্ট নেয় এবং যদি স্টে করে তাহলে কিন্তু মার্কেটে একটা সাইড ওয়েজ টু আপ মুভ দেখতে পারি। যদি না স্টে করে, যদি এই ফার্স্টের যে বড় রেড ক্যান্ডেল যেটা ক্রিয়েট হয়েছে তার লো যদি ব্রেক করে তার নিচে যদি ট্রেড করে, দ্যাট উইল বি নট এ ভেরি গুড সাইন ফর দ্য মার্কেট। এবং তারপরের যে সাপোর্ট জোন হবে, ফার্স্ট সাপোর্ট জোন হবে 6,475, তার নিচের সাপোর্ট জোন কী হবে আমরা দেখতে পারি কিন্তু 6,350, ঠিক আছে। এই ধরনের জোনগুলো কিন্তু দেখতে পারি এবং 200 MA প্লেস আছে 6,300-তে। আর যদি ইউএস মার্কেটে যদি একটা নেগেটিভ সিগন্যাল আসে তাহলে ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু পজিটিভ হবে না, কারণ গ্লোবাল মার্কেট যদি উইক হয় তাহলে আমাদের ডোমেস্টিক মার্কেটও কিন্তু উইক হবে, সে একটা সাইড ওয়েজ রেঞ্জ হবেই। এবার উইক না হলেও হয়তো বড় ফল আমরা নাও দেখতে পারি, কিন্তু এখানে একটা উইকনেস কাজ করতে পারে। কিন্তু অপরদিকে আরেকটা জিনিস হলো ইউএস মার্কেট অল টাইম হাই ক্রিয়েট করেছিল জুনে, ঠিক আছে, এবং তার আগেও কিন্তু ইউএস মার্কেটে কন্টিনিউয়াসলি একটা র্যালি আমরা কিন্তু দেখতে পেয়েছি, ঠিক আছে। মোটামুটি জুলাইয়ের সেপ্টেম্বর অক্টোবর 2024-এর পর ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা পুরো সাইড ওয়েজ রেঞ্জ প্লে হয়েছে, কিন্তু অক্টোবর 2024-এর পর থেকে ইউএস মার্কেট আমরা যদি অক্টোবর থেকে ক্যালকুলেট করি তাহলে অলমোস্ট 17% ওপরে গিয়ে হাই মেরেছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রেড করছে 11-12% ওপরে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু অক্টোবর 2024-এর পর থেকে এখনও পর্যন্ত রিটার্ন জিরো ওভারঅল মার্কেটের, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ইউএস মার্কেট যেহেতু আউট পারফর্ম করেছে, এবার নিচের দিকে কারেকশান হওয়ার প্রবাবিলিটি আছে বেশ কিছুটা, কিন্তু ইন্ডিয়ান মার্কেট এখনও পর্যন্ত যেহেতু কোনো রকম মুভই দেয়নি এবং আন্ডার পারফর্ম করেছে, হয়তো ইন্ডিয়ান মার্কেট খুব একটা নিচে নাও আসতে পারে, হয়তো একটা সাইড ওয়েজ একটা রেঞ্জ বানাতে পারে, তারপর সেইভাবে কোনো একটা পুশ পেলে ওভারঅল ইকোনমিতে তখন হয়তো ওপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি চলতে পারে, ঠিক আছে। এবং অনেক লং টার্ম বেসিস সমস্ত যে ইমার্জিং মার্কেট লাইক আমাদের ডোমেস্টিক মার্কেট ইউএস মার্কেট মোটামুটি একই রিটার্ন এখনও পর্যন্ত লাস্ট 10-15 বছর ধরে দিচ্ছে, লাস্ট 10 বছর 5-7-10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। তার আগে অবশ্যই ইন্ডিয়ান মার্কেটের রিটার্ন খারাপ ছিল, সেটা একটা পয়েন্ট। তো দেখা যাক মানে ডলার টার্মে সেটা ডাউ জোন্স
ডাউ জোন্স আমরা দেখছি যে 10, 20, 50 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে এসে ট্রেড করছে এবং এখানে একটা উইকনেস কন্টিনিউয়াসলি ছিল। শুধুমাত্র ফ্রাইডেতে আমরা দেখছি যে একটা পজিটিভনেস, মাইল্ড পজিটিভনেস এসছে। ঠিক আছে, ন্যাসডেকও দেখছি আমরা যে প্রিভিয়াস সাপোর্ট ছিল সেখান থেকে একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। যদি সাপোর্ট সেখানে না নেয় তাহলে কিন্তু 200 মুভিং অ্যাভারেজ ন্যাসডেক দেখাতে পারে 23,300। DXY ডলার ইন্ডেক্স 100-র ওপরে ট্রেড করছে এবং এখানে এখনো পর্যন্ত 2 দিন ধরে আমরা পজ দেখতে পাচ্ছি। এখানে যদি একটা আপ মুভ দেখি তাহলে কিন্তু সেটা ইউএস মার্কেটের জন্য পজিটিভ হবে এবং গ্লোবাল অন্যান্য ইকুইটি মার্কেটের জন্য কিন্তু এটা কম্পেয়ারেবলি নেগেটিভ সাইন। সবথেকে আজকের যে আপ মুভ তার হেডেকের কারণ কি? হেডেকের কারণ হলো এই যে ইউএসডি আইএনআর 88.7 থেকে ডাইরেক্ট 89.56, অলমোস্ট 1%-এর মুভমেন্ট ইউএসডি আইএনআর দিয়েছে। দিস ইজ এ ভেরি ব্যাড সিগন্যাল ফর ইকুইটি মার্কেটের জন্য কিন্তু খুব একটা ভালো সিগন্যাল নয়। কিন্তু আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস যে জোনটা বানিয়েছিল, আমরা যেহেতু অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট সমস্ত যেখানে চার্ট আছে সেখানে আমরা কি করব, টেকনিক্যাল অ্যানালিসিস করব। তো প্রিভিয়াস যে রেঞ্জটা বানিয়েছিল, প্রিভিয়াস রেঞ্জের যে টার্গেট সেটা আমাদের দেখতে হবে। প্রিভিয়াস রেঞ্জের টার্গেট হলো এই 90.1, এই 90.1 পর্যন্ত কিন্তু একটা আপ মুভ দেখতে পারি। তার মধ্যে একটা মেজর আপ মুভ আমরা দেখেছি এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট আপ মুভ পাওয়ার প্রবাবিলিটি খুব কমই থাকবে, যতদিন না অ্যাটলিস্ট মার্কেট স্টেবল করে। এমন খুব কমই হয় যখন ইউএসডি আইএনআর প্রতিদিন ডেইলি উইক হচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেট প্রতিদিন স্ট্রং হচ্ছে, এরকম প্রবাবিলিটি খুব কম হয়। কারণ যদি ইউএসডি আইএনআর যদি উইক হয় তখন ইন্ডিয়ান ইকুইটি মার্কেটকে বিট করতে হলে পারফরমেন্স প্লাস ফরেক্স দুটো রেটেরকে একসাথে বিট করতে হয়, সেটা শর্ট টার্ম বেসিসে একটু চাপ হয়। গোল্ড ফিউচারে আমরা আবার ফ্রাইডেতে কী দেখেছি, 1.2% আপ দেখছি। বা গোল্ড ফিউচারে একটা আপ মুভ যদি কন্টিনিউ হয় তাহলে ওপরের দিকে আমরা 1,27,000 পর্যন্ত দেখতে পারি এবং নিচের দিকে 1,21,600 এই জায়গাটা দেখতে পারি। সিলভারও 10-20 মুভিং অ্যাভারেজকে ভালোভাবেই এখনও পর্যন্ত হোল্ড করছে। যদি আপ মুভ পাই তাহলে প্রথম মতো 1,59,000 থেকে 1,65,000 এই দুটো লেভেল আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, ক্রুড কন্টিনিউয়াসলি নিচের দিকেই একটা ট্রেন্ড আছে। ক্রুডের নিচে থাকা ইকুইটি মার্কেটের জন্য সুখবর, কোনো হেডেকের কোনো কারণ নেই। ঠিক আছে, এবং ক্রুড যেহেতু নিচে আছে, দেখুন ক্রুড কত 1.15% ডাউন আছে। এবার আমরা নিফটি অয়েল অ্যান্ড গ্যাসে কী দেখলাম যে অয়েল অ্যান্ড গ্যাস ফ্ল্যাট আছে এবার বা পজিটিভ আছে। এবার নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের পুরো সেক্টরটাই ডিপেন্ড করে এই ক্রুডের ওপর। ক্রুডের যখন ডাউন ট্রেন্ড থাকে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস নর্মালি ওপরের দিকে যাবে। কারণ কি, সস্তায় যদি ক্রুড পাওয়া যায় তাহলে প্রাইস তো কমছে না, সেলিং প্রাইস তো কমছে না। যে আমাদের কথায় আছে ডায়নামিক প্রাইস ফিউয়েলের, কিন্তু সেটা ডায়নামিক হয় না। মোটামুটি একই হয়তো 1-2 টাকা রেঞ্জের 19-20-এ আমরা অ্যাজ এ রিটেল ফিউয়েল আমরা পারচেস করি। কিন্তু যদি ক্রুডের প্রাইস যদি কমে তখন অয়েল অ্যান্ড গ্যাস যারা ইম্পোর্ট করে বা যারা ম্যানুফ্যাকচার করে তাদের জন্য এটা একটু সুবিধা হয়। ঠিক আছে, এবার ক্রুডের ভাও কমা মানে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে একটা পজিটিভিটি দেখতে পারি। তার সাথে যদি
ইউএসডি আইএনআর উপরে উঠেছে, মানে এখানে একটা মিক্স রিয়াকশন সেই জন্য দেখতে পেয়েছি, ঠিক আছে। কিন্তু ন্যাচারাল গ্যাস একটা আপমুভ আমরা দেখতে পাচ্ছি, 415-তে ট্রেড হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল। এর পরের রেজিস্ট্যান্স হলো 430 এবং তারপরে রেজিস্ট্যান্স হলো 456। এই দুটো রেজিস্ট্যান্স উপরে আছে। এবার দেখতে হবে যে কোন রেজিস্ট্যান্সে গিয়ে কীরকমভাবে বিহেভ করছে। নিচের দিকে সাপোর্ট লেভেল 400 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এটা আমাদের গেল মোটামুটি কমোডিটি এবং ফরেক্স গ্লোবাল মার্কেটের ভিউ। এবার আমরা ক্রিপ্টোর ভিউ দেখি। ক্রিপ্টো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড ইনট্যাক্ট আছে মার্কেট, এবং এতদিন ধরে যে সাপোর্ট লেভেলের আলোচনা করছিলাম সেই সাপোর্ট লেভেলেও কিন্তু সাপোর্ট কোনোভাবেই নেয়নি। একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি যখন চলতে থাকে তখন এখানে আমরা ডিসকাস করছিলাম যে 86,000 একটা সাপোর্ট লেভেল হতে পারে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম আমরা সাপোর্ট নিতে দেখলাম না। এর নিচের একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট কী হবে? এর নিচের ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে 76,800 জোন। এটা একটা জোন প্লে হতে পারে, ঠিক আছে। ওপরের দিকে 78,000 এবং নিচের দিকে 75,000, এই যে জোনটি, এটি প্লে হতে পারে। এবার আমাদের দেখতে হবে যে এই জোনের কাছে এসে সাপোর্ট নেয় কিনা, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ড আছে যারা, এবং ডাউন ট্রেন্ডের মধ্যে এখন প্রচণ্ড এক্সটেন্ড হয়ে গেছে ডাউন ট্রেন্ডটা। আমরা যদি এটাকেই ইনভার্স করে দেখি, ইনভার্ট চার্ট করে দেখি, কোনোভাবেই এখানে কিন্তু আমরা রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল নয়, ঠিক আছে। যারা শর্ট করছে তাদের জন্য, লং তো এখন করাই যাবে না, যারা শর্ট করছে তাদের জন্যও কিন্তু এখন আর রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল নয়, ঠিক আছে। সেহেতু এখন যারা ট্রেডে এন্ট্রি করেছেন তাদের জন্য তো ঠিক আছে, তাদের ইন্ডিয়ান মার্কেটে খুব রেয়ারলি কিছুজন আছে যারা ক্রিপ্টোতে অপশানের থ্রু প্লে করে, তাও আবার ডাইরেকশনাল, কিন্তু যারা করেন নেই তারা বাইরে থাকুন। যদি ক্রিপ্টোতে আপনারা ট্রেড লং সাইড করতে চান তাহলে একটা সাপোর্ট জোনে আসার জন্য ওয়েট করুন। এবং সবার শেষে ইথেরিয়াম দেখব। ইথেরিয়ামও ডাউন ট্রেন্ডে কন্টিনিউয়াসলি আছে, এবং যে প্রিভিয়াস সাপোর্ট লেভেল আমরা রেজিস্ট্যান্স লেভেল, সেখানে একটা সাপোর্ট এখনও পর্যন্ত দেখছি, কিন্তু সেই সাপোর্টটা কতটা ইনট্যাক্ট হবে সেটা নিয়ে একটা বড় কোশ্চেন আছে। এবং তার পরে নেক্সট সাপোর্ট লেভেল উইল বি 2400, মোটামুটি 2400-র কাছে পরের সাপোর্ট দেখতে পাচ্ছি। এখন 2740, পরে আমরা 2400 পর্যন্ত আমরা সাপোর্ট দেখছি। তো এই লেভেলগুলো আমরা মন দিয়ে যদি দেখি তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে পারবো, কিন্তু ট্রেড করার জন্য, নিজের টাকা লাগানোর জন্য রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে তারপরেই করবেন। এবং যারা রেজিস্টার্ড গাইড আছে তাদেরকে একটা গাইডেন্স নিতে পারলে নেবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করি। আজকে কোনো স্টক নিয়ে আলোচনা করলাম না উইকেন্ড অ্যানালিসিসে, কারণ একটাই যে মার্কেটে এখন পর্যন্ত আমরা কোনো বুলিশ সিগন্যাল এই সপ্তাহে দেখলাম না। এই সপ্তাহে কি দেখলাম? মার্কেটে একটা উইকনেস কাজ করছে, মানে কি আরও একদিন দুদিন যদি না দেখি তাহলে এখন আমরা এখন যে মার্কেটের ভিউ আছে সেটা সাইডওয়েজ টু বেয়ারিশ, নট বুলিশ, ঠিক আছে। এবার যতদিন না মার্কেট বেয়ারিশ ভিউ চেঞ্জ হয়ে যত বুলিশ ভিউ আসছে ততদিন পর্যন্ত নতুন এন্ট্রি থেকে একটু দূরে থাকা বা সাইড লাইনে ওয়েট করাটা বেটার। যেগুলো আমাদের হোল্ড আছে, যে ধরনের স্টক আমরা যদি কেউ মোমেন্টাম প্লেয়ার যদি করে থাকি, সেই সমস্ত স্টকের একটা স্ট্রিক্ট স্টপ লস লাগিয়ে ওয়েট করবেন, ঠিক আছে। কিন্তু নতুন এন্ট্রি থেকে দূরে থাকাটাই বেটার। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহে একটা লং হলিডেতে যাচ্ছি। এবার পরের সপ্তাহে আমি কতটা কি ক্লাস ডেইলি আপলোড করতে পারবো সেই বিষয়ে আমার ডাউট আছে। চেষ্টা করব আপলোড করার, যদি না পারি তাহলে অবশ্যই একদম শর্ট হয়তো কোনো 2-3 মিনিটের হয়তো ক্লাস হয়তো আপলোড করে দিলাম, অনলি নিফটি ভিউ কিংবা সেই ধরনের কিছু।
তারপরের সপ্তাহ থেকে আবার সেটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, বাই, আবার দেখা হচ্ছে।